পেটকাটে চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা, আকাশে ঘুড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। শিশুশ্রম নিয়ে একজন জনপ্রিয় গায়কের এই কটা লাইন আমাদের অনেকেরই শোনা। গানটিতে 12-13 বছরের একটা কিশোরের কথা বলা হয়েছে, যে কিনা পেটের দায়ে রিকশা চালাচ্ছে, কিন্তু তাকে ডাকছে আকাশের ঘুড়ি। এতে রিকশার গতি শ্লথ হয়ে এলেও, আরোহীর ধমক খেতে হলেও তার মন কিন্তু সেই আকাশেই পড়ে রয়েছে। হ্যাঁ, আজকের কথার প্রসঙ্গ এভাবে শুরু করলাম তার কারণ আমাদের আজকের আলোচনার বিষয় শিশু শ্রম। ছোট ছোট ছেলে মেয়েরা যাদের বয়স 12 কি 13 কিংবা 18-র মধ্যে, তাদেরকে বহু সময় আমরা দেখতে পাই এমন কিছু কাজে লিপ্ত হচ্ছে যেটা তার শৈশবের নানা পারিপার্শ্বিক ঘটনার সাথে একেবারেই মেলে না। অর্থাৎ তার শৈশবটা কোনোভাবে চলে যাচ্ছে। আর এই আলোচনায় আজকে আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত চিত্র পরিচালক এবং শিশু অধিকার সুরক্ষা আয়োগের পরামর্শদাতা শ্রীমতী সুদেষ্ণা রায়। আমরা আজকে এই আলোচনায় তার সঙ্গে কথা বলে জেনে নেব শিশু শ্রম সম্পর্কে নানান দিক, নানান প্রশ্নের উত্তর পাবো আমরা আজকে, আশা করি তার কাছ থেকে। দিদি, আকাশবাণী স্টুডিওতে আপনাকে স্বাগত। আমি মনে করছি যে আজকে যে আলোচনা, সেটা অনেক দিন আগে থেকেই আমাদের হওয়া উচিত ছিল, কারণ এই আলোচনা খুব সময় উপযোগী এবং যুগোপযোগী। শিশুশ্রমটা কেন হয় সেটা বুঝতে হবে, এবং সেটা বোঝার জন্য আমরা বহু চেষ্টা করেছি, কিন্তু সবসময় তার কিন্তু প্রতিকার আমরা পাইনি। মূল কারণ হচ্ছে আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থা, সেই অবস্থার জন্যই এটা হয়ে থাকে। এবং শিশুশ্রম এক্স্যাক্টলি কি, মানে কোনটা শ্রম আর কোনটা নয়, সেটাও বোঝা দরকার। তবে একটা যে আইন আছে, শিশুশ্রম আইন, সেটা হচ্ছে যে 14 বছরের নিচে কোনো শিশুর কোনো রকম চাকরি করার বা কোনো রকম কাজ করার নিয়ম নেই। তার কারণ 14 বছর অবধি তারা শিশু, এবং অনলি 1-2 ক্ষেত্রে তাদের ছাড় আছে, যেরকম তারা যদি অভিনয় করে, গান গায় বা মডেলিং করে, সেক্ষেত্রেও কিছু নিয়ম মেনে তারা করতে পারে। আর দ্বিতীয়ত, বাড়িতে যদি তাদের কোনো রকম মানে নিজস্ব পেশা থাকে, ধরুন কেউ মূর্তি বানাচ্ছে বাড়িতে, মাটির মূর্তি, সেই মূর্তি বানাতে গিয়ে যে ছোট ছেলে সাহায্য করতে পারে, সেটা ফ্যামিলি এন্টারপ্রাইজ বলে, বা ব্যবসা যেটা পরিবারের মধ্যে, এবং সেই পারিবারিক ব্যবসায় তারা কাজ করতে পারে। কিন্তু সেটা যদি হ্যাজার্ডাস হয়, মানে অর্থাৎ সেটা যদি ক্ষতিকারক হয়, তাহলে নয়। ধরুন কেউ যদি বিড়ি বাঁধা করে, সেটা 14 বছরের নিচে বাচ্চাদের করার কথা নয়। হ্যাঁ, কিংবা এমন কিছু যেটা তাদের শারীরিকভাবে বা মানসিকভাবে ক্ষতি করবে, সেই ক্ষেত্রে কিন্তু নয়। কিন্তু 14 বছর অবধি স্কুল যাওয়াটাও আমাদের দেশে একেবারে আইনগতভাবে রয়েছে, এবং স্কুল ছেড়ে ওরা অন্য কোনো কাজ করতে পারবে না। 14 বছরের পর, 14 থেকে 18 বলা যায় অ্যাডোলেসেন্স, এই সময় কিন্তু বাচ্চারা কাজ করতে পারে, কিন্তু রিক্সা টানার মতন কাজ নয়, এটা হ্যাজার্ডাস। আচ্ছা দিদি, এই যে নিয়মগুলো বললেন, এগুলো তো সংবিধানে মোটামুটি এরকমই নিয়ম বলা আছে, যেখানে শিশু শ্রম বেশ কিছু ক্ষেত্রে নিষিদ্ধ করা আছে। বর্তমানে কীরকম অবস্থায় রয়েছে ভারতবর্ষ? শিশুশ্রম পুরোপুরি বন্ধ করা যায়নি, কিন্তু যেটা প্রচেষ্টা চলছে, খুবই মানে শক্ত হাতে ধরা হয়েছে, সেটা হচ্ছে যে স্কুলে যাওয়া। এই যে আমাদের ICDS-এর মাধ্যমে এবং আমাদের যে মধ্যাহ্ন ভোজের বা মিড ডে মিল যেটা করা হয়েছে, সেটা কিন্তু বাচ্চাদের স্কুলে আনার জন্য। কারণ বহু বাবা মা মনে করেন যে তাদের যথেষ্ট পয়সা কড়ি নেই, ক্ষমতা নেই একটি শিশুকে খাওয়ানোর মতো, বসিয়ে বসিয়ে খাওয়ানোর মতো, এবং তারা অনেক ক্ষেত্রে বলেন যে স্কুলে পাঠাতে খরচ আছে, আমাদের সেই সংস্থান নেই। সেই জন্য সরকার থেকে মানে 6 থেকে 14 বছর অবধি সমস্ত শিশুর শিক্ষা কিন্তু ফ্রি, বিনামূল্যে।
হ্যাঁ, এবং তার আগেও তারা আঙ্গনওয়াড়িতে যখন থাকে, সেই আঙ্গনওয়াড়িতে বাবা মা কাজ করতে গেছেন, আঙ্গনওয়াড়িতে বাচ্চাদের রাখা যেতে পারে, সেখানেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ, সুতরাং সরকারের দিক থেকে এই নিয়মগুলো পালিত হচ্ছে এবং বাচ্চাদের, অনেক বাচ্চা আছে, অনেক সময় দেখা যায় যে তারা হয়তো 14 বছর অবধি অনেক সময় তাদের নাম দেওয়া আছে, তারা ড্রপ আউট হয়ে গেছে, কিন্তু খাবার খেতে ঠিক আসে। তো এটা একটা ইনসেন্টিভ দেওয়া হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা জোরাজুরিও করি যে যাতে বাচ্চারা পড়াশোনাটা চালিয়ে যায় এবং ক্লাস 8 অবধি, এবং ক্লাস 8 বা 8ম শ্রেণীর পর যাতে পড়াশোনা হতে পারে, তাই নানান প্রকল্প রয়েছে এবং সেই প্রকল্প অনুযায়ী কাজটা খুব জরুরি। আচ্ছা দিদি, আপনি তো শিশু অধিকার সুরক্ষা আয়োগেই আছেন, সেখান থেকে আপনার বাস্তব অভিজ্ঞতা কি? মানে এই যে এত রকম ব্যবস্থা হয়েছে, সবটাই কি ফলপ্রসূ হয়েছে বলে মনে হয় আপনার? সবটাই ফলপ্রসূ কখনো হতে পারে সেটা ভাবাই একটু ভুল। খুব উন্নত দেশেও দেখা যায় আজ সবটা ফলপ্রসূ হয়নি, কিন্তু যে সচেতনতা বৃদ্ধি, আমাদের কাজ মূলত সচেতনতা বৃদ্ধি, এবং সে ব্যাপারে আমরা যে সক্ষম সেটা আমরা জানতে পারি, কারণ আমাদের কাছে লোকে এইরকম ধরনের কিছু দেখলে, যেখানে শিশু শ্রম রয়েছে, যেখানে বাচ্চারা হয়তো বাসন মাজছে, কাপড় কাচ্ছে, অথবা কোনো দোকানে কাজ করছে, চায়ের দোকানে কাজ করছে, সেক্ষেত্রে তারা আমাদের জানান এবং আমরা সেটা থেকে যাই, গিয়ে আমরা লোকজনকে বলে আমাদের প্রত্যেকটি জেলায়, ডিস্ট্রিক্ট বা জেলার শিশু সুরক্ষা জন্য এক একটা ইউনিট বা অফিস রয়েছে, সেটা ডিএম অফিসের সঙ্গে যুক্ত, তারা গিয়ে তদন্ত করেন এবং সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই অনেকগুলো ঘটনা হয়েছে এমন যেখানে বাচ্চাদের সমস্যা, ধরুন এই ধরনের একটি মেয়ে ছিল, আমরা খবর পেয়েছিলাম যে আসানসোলে সেই মেয়েটি তার বাবার টোটো চালাচ্ছে, তার 14-15 বছর বয়স, কারণ না তার বাবার শরীর অসুস্থ হয়ে পড়ে, তিনি আর কাজ করতে পারছেন না, মা কোথাও কিছু করতে পারবে না, মেয়েটি স্কুলের ফাঁকে ফাঁকে টোটো চালাচ্ছে। আমরা তখন মনে করি যে এটা হ্যাজার্ডাস, যদিও টোটো চালনার ক্ষেত্রে কোনো লাইসেন্স অ্যাজ সাচ লাগে না, বিকজ ওটা ইলেকট্রিক, যেরকম স্কুটি। তো তখন আমরা ইন্টারভিন করি, আমরা যাই এবং জেলা প্রশাসন থেকে মেয়েটিকে একটা স্পন্সরশিপ দেওয়া হয় এবং ওর স্কুলেও যাচ্ছিল, পড়াশোনায় ভালো, ও কাজটা, টোটোর চালনাটা তখন বন্ধ করে। ওকে বলা হয় যে তোমার 16-17 বা 18 বছর বয়স হোক, তখন তুমি এটা করবে। এখন সে ভালো আছে। এরকম একটা দুটো ক্ষেত্র যেখানে আমরা জানতে পেরেছি, আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিকারের পথে এগিয়ে গেছি, কিন্তু সবচেয়ে বড় জিনিস আমি মনে করি সেটা হলো আমরা জানতে পারছি। আজকাল লোকে অ্যাওয়্যার, কিন্তু সচেতনতাটা না সঠিক পথে চালিত হওয়া দরকার। ধরুন একটি বাচ্চা তার মার সঙ্গে বসে আছে, আমি এটাও দেখেছি একটা মুদির দোকান, সেখানে মা চালাচ্ছেন বা বাবা চালাচ্ছেন, দুপুরবেলা সে স্কুল থেকে এসে মুদির দোকানে বসে আছে, কাজ করছে, সেখানে কিন্তু এটা ফ্যামিলি এন্টারপ্রাইজ, সেখানে কিন্তু এটাকে আমি শিশু শ্রম বলবো না। সে স্কুলের পর এসে বাবার কাজে সাহায্য করছে, এটা হতেই পারে, কিন্তু ব্যাপকভাবে শিশু শ্রম যেটা করা হয়, যেরকম আমরা ধরেছিলাম যে এই 14-15 বছরের ছেলেদের ধরে নিয়ে গিয়েছিল সোনার কাজ করার জন্য একেবারে অন্য জায়গায়, সেখান থেকে তারা ফেরত এসেছে, কিন্তু সেরকম ক্ষেত্রেও আমরা সাহায্য করেছি। তবে একটা জিনিস আমি জানি যে অ্যাওয়ারনেসটা বা সচেতনতা যে ডিগ্রিতে রয়েছে, সেটা হচ্ছে যে যখনই কোনো দোকানে গিয়ে আমি দেখেছি, আমি জিজ্ঞেস করেছি, একটি বাচ্চা ছেলে কাজ করছে, হয়তো টেবিল মুছছে, আমি জিজ্ঞেস করি, এই তোমার বয়স কত? সঙ্গে সঙ্গে সে বলবে 14, কারণ 14 থেকে 18 নন হ্যাজার্ডাস কাজ করতে তারা পারে। সুতরাং এবং সেক্ষেত্রে ওরা জানে এটা, তার মানে সবাই সচেতন, কিন্তু মানুষের আর্থসামাজিক অবস্থানের জন্য এটা হয়। তখন আমরা তাকে বলি তুমি স্কুলে যাও, কোনো কোনো ক্ষেত্রে তারা বলে হ্যাঁ স্কুলে যাই, কিংবা ধরুন আমি যখন শান্তিনিকেতনে বেড়াতে যাই, আমি যখন মেলায় ঘুরছি, সেখানে দেখবেন বাচ্চারাও বিক্রি করে বসে, হ্যাঁ, সেটা
আমি জিজ্ঞেস করলেই আমি বলি যাই, বলে সকালে স্কুল করেছি, স্কুল শেষ হয়ে গেছে 12টায়, তারপর এসেছি। না, এই ব্যাপারটা তো রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছিলেন উনি তখনই বলেছিলেন যে স্বাবলম্বী হওয়ার জন্য এই কুটির শিল্পগুলো শিশুরা করতে পারে। আর এখনো সেটাই আছে। এবং এই 14 বছরের পরের যে ছাড়টা, সেটা কিন্তু আমাদের দেশে, কিন্তু ফ্যাক্টরিজ একটা আলাদা, ফ্যাক্টরিতে কাজ করতে পারবে না, সেটা বিস্কিট ফ্যাক্টরি হলেও পারবে না। সম্প্রতি আমাদের এরকমও কেস হয়েছে, বা কোনো বিড়ির ফ্যাক্টরি, এইসব চায়ের ফ্যাক্টরি, এইসব জায়গায়ও করতে পারবে না। হ্যাঁ দিদি, এবার একটা বিষয় আসি, সেটা হলো যে এরকম কিছু জানা গেল শিশুশ্রম সম্পর্কে, আপনারা গেলেন, তাকে পরামর্শ দিলেন, তার স্কুল চালু হলো, ঠিক আছে, কিন্তু যে আর্থসামাজিক পরিকাঠামোর জায়গাটা থেকে, মানে বাবা অসুস্থ, বাবা পারছেন না, সেই কাজটি মেয়ে করছে, টোটো চালাচ্ছে ইত্যাদি ক্ষেত্রে আসল যে সমস্যার জায়গাটা, সেটা তো আমরা কোনোভাবে সমাধান করতে পারছি না, যেটা আর্থিক সমস্যা। তো সেটা কি কোনোভাবে সমাধান করা যায় ওই জায়গাটা? হ্যাঁ, অবশ্যই। এই যে মেয়েটির কথা বললাম, সে তো স্পন্সরশিপ পেল। আচ্ছা, হ্যাঁ, স্পন্সরশিপটা এরকম, এটা আছে স্কিম, এবং যারা সত্যি তাদের প্রয়োজন, তাদের, তারপরে ধরুন আমাদের যে বাবা মা, তাদের মানবিক বলে একটা স্কিম আছে, সেটাও আছে সরকারের। হ্যাঁ, সুতরাং এগুলো রয়েছে, এবং এখানে কিন্তু খুব আমাদের সরকার খুবই তৎপরভাবে সেই কাজগুলো করছে। আমাদের কাছে কমপ্লেন এলে আমরা সঙ্গে সঙ্গে সেটার, এবং যদি কোনো ফ্যাক্টরিজ অ্যাক্ট বা কোনো ফ্যাক্টরিতে যদি কেউ কাজ করা ধরা পড়ে, তাহলে কিন্তু বাচ্চাটির ক্ষেত্রে তাকে আর্থিক সাহায্য বা আর্থিক মানে একটা ফাইন, সেটা বাচ্চাটিকে দিতে হয় যে মালিক তাকে। আচ্ছা, এরকম সমস্ত আইন রয়েছে, মানে সব রকম সাহায্য করা হয় তাকে, যাতে সে বেরিয়ে আসতে পারে জায়গা থেকে। কিন্তু মানুষের এমন অবস্থা, যে কারণে 14 বছরের উপরের বাচ্চাদের দেওয়া যায় সেই ছাড়টা, সেটা হয়। অনেক ক্ষেত্রে বাবা মাও জানেন না, বাবা মাও অনেক সময় বুঝতে পারেন না পুরো জিনিসটা। আর এই যে শিক্ষার, চাকরির তাগিদে তারা যে শিক্ষাটাকে ছেড়ে দিচ্ছে, তারা যে অন্য কিছু করছে না। কিন্তু এরও মতো আমরা দেখেছি প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষার সময় আপনি দেখবেন যে আমরা দেখছি একটি ছাত্র, তার বাবা জুতো সেলাই করতো, বাবার অসুস্থ হওয়ার পরে সে জুতো সেলাইও করেছে, পড়াশোনাও করেছে, এবং সে পারদর্শী হয়েছে, এবং খুব ভালো রেজাল্ট করেছে, এবং নিজেকে উন্নত করেছে। আচ্ছা, এখানে একটা স্বাভাবিক প্রশ্ন আসছে, সেটা হলো এই যে শিশু শ্রম বাচ্চাদের কথা বলছি, সেখানে কি শিশু কন্যার হার বেশি এই শিশু শ্রমের জগতে? না না, আসলে একটা জিনিস বলবো, আমরা কিছু কিছু জায়গায় পরিসংখ্যান দেখেছি, শিশু শ্রম, দেখুন শিশু কন্যা, তাদের না বাল্য বিবাহ এবং যৌন কাজে পাঠানোর যে প্রবণতা, সেটা বেশি দেখা যায়। মেয়েরা পাচার হয় এবং ইলোপ করে, বিয়ে করে, তাই তারা ড্রপ আউট অনেক সময় হয়ে যায়। সুতরাং যেটা করা হচ্ছে যে ক্লাস 8-এর পর ছেলেদের বা মেয়েদের নির্বিশেষে কিছু লাইফ স্কিলস বা এমন কিছু শেখানো উচিত, যাতে তারা পরবর্তীতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে। যেটা রবীন্দ্রনাথের কথা বললে সেরকম কুটির শিল্প শুধু নয়, এমন কিছু কাজ যেটা হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে মেধা দরকার সেটার প্রয়োজন নেই, এক্ষেত্রে অন্য ধরনের মেধা, সেইটা যদি শেখানো যায়, এবং সেটা যদি সেই স্কিল যদি তাদের শেখানো যায়, এবং তাদের অঙ্ক, ইংরেজি, একটু বাংলা, একটুখানি সামাজিক জ্ঞান, এগুলো যদি শেখানো যায়, তাহলে কিন্তু অনেক অবস্থার উন্নতি হবে, এবং সেই প্রচেষ্টাই চলছে। আচ্ছা, এখানে এই যে বিষয়টা যেটা আমরা বারবার পাচ্ছি, সেটা হলো শিক্ষাটা যদি ঠিকঠাক থাকে, তাহলে সে যদি সঙ্গে শ্রম দেয়ও, তাহলেও সে একটা ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যতের আশা রাখতে পারে। মেয়েদের ক্ষেত্রে এই যে বিষয়টা বলছি, যে হয়তো তারা পড়াশোনাটা স্কুলে চালাচ্ছে, কিন্তু আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে যে একটি মেয়ে যখন অতিরিক্ত শ্রম দেয়, হয়তো তার বিনিময়ে অর্থ পায় না, কিন্তু সে কোথাও না কোথাও এই শ্রমের শিকার হচ্ছে হয়তো। কারণ ছোট ছোট বাচ্চা মেয়েরা যারা স্কুলে হয়তো পড়ছে
ঢুকছে, বাড়ি যাচ্ছে, মায়ের অনেক কাজ করে দিচ্ছে বা মায়ের সঙ্গে কাজ করতে যাচ্ছে, গিয়ে মা হয়তো যে কাজগুলো করেন কারো বাড়িতে সেই কাজগুলো খানিকটা গুছিয়ে দিয়ে আসছে, বা মা পারছেন না সেটা সে গিয়ে করে আসছে। তো সেই জায়গাগুলো হয়তো সরাসরি অর্থ পাচ্ছে না, কিন্তু তারা কোনো না কোনোভাবে শ্রমের সঙ্গে লিপ্ত হচ্ছে। সেই জায়গাটাকে আমাদের অনেকাংশে চোখ এড়িয়ে যায় বলে মনে হয়। দেখুন, বাড়িতে যদি মাকে সাহায্য করে সেটা তো অন্যায় বলা যায় না। আমরা সবাই কিন্তু মাকে সাহায্য করেছি। সেটা যখন এক্সপ্লয়টেশন বা সেটা যখন মাত্রা ছাড়িয়ে যায় সেটা আলাদা ব্যাপার। আজকে আমরা একটা ক্যাম্পেইন শুরু করেছি আমাদের এই শিশু সুরক্ষা আয়োগ থেকে, গত 2 বছর ধরে হচ্ছে। সেটা হচ্ছে আমরা বড় বড় আবাসনে গিয়ে বলছি ওদের যে আপনারা কোনো শিশু শ্রম থাকতে দেবেন না। যদি কোনো মা তার বাচ্চাকে নিয়ে আসে, সে পড়াশোনা করছে, বসে আছে, অনেক সময় মায়ের, কিন্তু সে কোনো কাজ করবে না, তার মানে এই নয় যে সে 1 গ্লাস জলও দেবে না। কিন্তু কোনো রকম শিশু শ্রম করা যাবে না। সেটা এখন আমার মনে হয় যে মানুষজন, অন্তত শহরের মানুষ, অনেক বেশি অ্যাওয়্যার। আমি এই কাজটা করতে গিয়ে, এই ক্যাম্পেইনটা করতে গিয়েই আমরা হাওড়ায় একটি আবাসনে গিয়েছিলাম। সেই আবাসনে একটা পরিবার ছিল যাদের সম্পর্কে আবাসনের অন্যরা আমাদের বলেন যে এই পরিবারের যে মা, তিনি তার ছেলেদের 2 ছেলেকে দোকানে কাজে নিযুক্ত করেছেন এবং মেয়েকে অন্য একটা কাজে, এবং ওরা প্রতিবাদ করছেন। ওরা বলছেন ওদের স্কুলে যাওয়া উচিত। তখন মা বলেন যে আমাদের সামাজিক অবস্থা খুব খারাপ, কোভিডের পর আমার বরেরও অনেক রোজগার কমে গেছে। সেটা সমস্তটাই বুঝছি, কিন্তু সেক্ষেত্রে আমরা কথা বলে ওই একজনের স্পন্সরশিপ, অন্যজনের স্কুলে কন্যাশ্রী, এইভাবে করে সেটা বন্ধ করেছিলাম। কিন্তু আমার যেটা ভালো লেগেছিল যে সচেতনতাটা মানুষের মধ্যে, এইটা সরকার নিয়ম করে আইন করে করলে হবে না, প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। আপনার বাড়িতে যদি আমি বলতে পারি না, হয়তো ছোট ছোট শহরতলিতে এটা এখনও চালু আছে অল্প আগে যেরকম ছিল যে একটি 6 বছরের শিশু স্কুলে যাচ্ছে, তার পেছনে একটি 9 বছরের শিশু তার ব্যাগটা বয়ে নিয়ে যাচ্ছে, সেই দৃশ্য কিন্তু কলকাতা শহরে অনেক কমে গেছে। এই সচেতনতাটা মানুষের মধ্যে এসেছে এবং সেইটাই দরকার। এবং এটা আমার মনে হয় প্রতিনিয়ত আমরা যদি বলতে থাকি তাহলে এটা কমবে। আমি খুব সম্প্রতি ওই কাজটা করতে গিয়ে একবার একজনের বাড়িতে গিয়েছিলাম, একটি আবাসনে। সেখানে দেখলাম যে মানুষও কীরকম সচেতনতার মধ্যেও মানুষের কিছু কিছু পার্সোনাল গ্রাজ যাকে বলে সেটাও কাজ করে। একজনের সম্পর্কে বললেন যে উনি না বাড়িতে অনেক সময় গ্রামের ছেলে মেয়েদের এনে রাখেন, তারা পড়াশোনা করে, কিন্তু তাদের আমি দেখেছি এই ওনার বারান্দায় ঝাড়পোছ করতে, জানলা মুছতে। এটাও কিন্তু উল্টো দিক। বুঝতেই পারে, আমি যখন আমার বাড়িতে, আমার যখন 14-15 বছর বয়স, আমি তো করতাম। আমি বাড়ির ঘর গোছানো, জানলা দরজা ঝাড়া, বিছানা বানানো, আমার নিজের জামা কাপড় কাচা, আমরা ছোটবেলা থেকে এটা নিজেদের প্রয়োজনে শেখা দরকার। আমার মনে হয় যে সবাইকেই যে পড়াশোনা শিখিয়ে দিগ্গজ করতে হবে তা সেইটা না, পড়াশোনাটা বুঝতে হবে যে বেসিক পড়াশোনা দরকার জীবনে এগিয়ে যাওয়ার জন্য। যে কোনো কাজ, সেটা গাড়ি চালানোও যদি হয়, আজকে যেভাবে প্রযুক্তিগতভাবে আমরা এগিয়ে চলেছি, গাড়ি চালাতে গেলেও কিন্তু বেসিক পড়াশোনা লাগবে। আচ্ছা দিদি, এই যে শিশু সুরক্ষা আয়োগের যে পদ থেকে আপনাকে এতগুলো প্রশ্ন করলাম, যে এগুলো আপনার বাস্তব অভিজ্ঞতা, এবার বলি, আপনি তো সঙ্গে সঙ্গে একজন চিত্র পরিচালক। তাহলে আমার প্রশ্নটা এরকম থাকছে, বিনোদন জগতে শিশু শ্রম কি আদৌ আছে, বা যদি থাকে সেটা কিভাবে, কি সিস্টেমের মধ্যে দিয়ে যায়? দেখুন, আমাদের যে আইন আছে তাতে বিনোদন জগতে কাজ করার বিরুদ্ধে কোনো আইন নেই। সে শিশু হলেও সে করতে পারে, কিন্তু কতগুলো নিয়ম আছে সেগুলো মানতে হবে। যেরকম যদি সে শিশু হয়, তাকে স্কুলে যেতে হবে, তার পড়াশোনা ব্যাহত করে তাকে এই কাজ করানো যাবে না। তারপরে 5 ঘন্টার বেশি তারা
একটানা কোথাও কাজ করবে না, এবং তাদের ঠিক সময় খেতে দিতে হবে, তাদের ঘুমানোর সময় দিতে হবে, তাদের ছুটি দিতে হবে। 27 দিনের বেশি একটানা কাজ করতে দেওয়া যাবে না। এবং এই প্রত্যেক ক্ষেত্রেই বা শিশুর অভিভাবক সঙ্গে থাকলে ভালো হয়, যদি তা না হয় কোনো কেয়ার গিভার থাকা খুব প্রয়োজন। হ্যাঁ, এই দিকগুলো কিন্তু ভীষণভাবে দেখা উচিত, এবং সেটা আমরা এই ব্যাপারে প্রচারও করছি, এবং আমার মনে হয় যে যারা ফিল্ম করে অনেকেই এই ব্যাপারে সচেতন। আমি নিজের ক্ষেত্রে বলবো যে আমি খুব সম্প্রতি একটি ছবির শুটিং করেছিলাম, ছবিটির নাম আপিস। সেখানে 3টি বাচ্চা ছিল, একটি 3.5 বছরের আর 2টি এই 10 আর 12। তারা যখনই এসেছে শুটিংয়ে, তারা তাদের মা বা অভিভাবকের সঙ্গে এসেছে। তাদের ঠিকমতোভাবে আমরা একটা খেলাধুলোর আবহে রেখেছিলাম। শুটিংয়ের সময়টুকু ছাড়া অন্য সময় তাদের গান বাজনা শোনা বা বই পড়া সবই আমরা করতে দিয়েছিলাম, এবং কখনোই আমরা তাদের ওই 14 ঘন্টা 15 ঘন্টা রেখে দিইনি। সেটা কিন্তু অন্যায়। বেশ, আচ্ছা, একেবারে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে এবার একটা প্রশ্ন রাখি। এই যে ব্যাপারটা বললেন যে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, তারা আমাদের জানাচ্ছেন, এই যে জানানোর পদ্ধতি, এটা ঠিক কিভাবে, মানে সাধারণ বাড়ির একজন পুরুষ বা মহিলা তারা দেখছেন কোথাও শিশুশ্রম ঘটছে, কিন্তু কাকে জানাবেন, কিভাবে জানাবেন হয়তো বুঝতে পারছেন না, সেটা যদি দিদি একটু বলেন। 2-3টে জিনিস আছে। আমাদের একটা চাইল্ড হেল্পলাইন নাম্বার আছে, সেটা সরকারের, সেটা মানে সব জেলায়। হ্যাঁ, নাম্বারটা হচ্ছে 1098। যদি কোথাও শিশুশ্রম দেখেন তাহলে এই 1098-এ কমপ্লেন করতে পারেন। আমাদের শিশু সুরক্ষা আয়োগের নিজস্ব একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানেও আমরা অনেক অভিযোগ পাই, এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখিতভাবে বা ভয়েস মেসেজে আপনারা পাঠিয়ে দিতে পারেন কোথায় কি হচ্ছে। হয়তো ছবি পাঠিয়ে দিলেন হোয়াটসঅ্যাপে যে এখানে এই জায়গায় শিশুশ্রম চলছে। তো সেই নাম্বারটা হচ্ছে, একটু লিখে নিন, 9836 300 300, 9836 300 300। এছাড়া আমাদের চিঠিও লেখা যেতে পারে, মেল করা যেতে পারে wbscpcr@gmail.com। সুতরাং 3টে জিনিস, 1098, 1098, 9836 300 300 আর wbscpcr@gmail.com। বেশ, দিদি তো জানিয়ে দিলেন যে আমরা কিভাবে যোগাযোগ করতে পারি আমাদের এই বিষয়টা নিয়ে, যেখানে আমরা শিশু শ্রমের মতন একটা ঘটনা দেখলাম, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা বা সেটাকে জানানো, তাই সেটা আমরা করতেই পারি মেলের মাধ্যমে, কিংবা আমরা সরাসরি যোগাযোগ করতে পারি ফোনের মাধ্যমে, যেগুলো দিদি বলে দিলেন। এবারে একেবারে শেষে দিদি একটা কথা বলবো। আমাদের এই আর্থসামাজিক পরিস্থিতিতে অনেক রকম কষ্টের মুখোমুখি হয়েও অভিভাবকরা তো ছোটদের বড় করেন, তাদের ভালোবেসেই করেন, জেনে বা না জেনে হয়তো অনেক সময় তারাও শিশু শ্রমের শিকার হয়ে যায় বাচ্চারা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি অভিভাবক তথা আমাদের সমাজের প্রতিটা মানুষের জন্য কি বলবেন? অভিভাবকদের বলবো যে আপনাদের বিবেচক হতে হবে। আপনাদের সময় একটা সময় ছিল, এখন সময়টা পাল্টে যাচ্ছে। আপনার ছোটবেলা থেকে শিক্ষা নিয়ে আজকে আপনি আপনার ছেলেমেয়েকে উন্নত ছোটবেলা, উন্নত ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা করবেন। পড়াশোনাটা অবশ্যই ওদের করাবেন, কিন্তু চাপ দেবেন না। এই যে আর আরেকটা জিনিস যেটা হয়, যেটাকে ঠিক শিশু শ্রম বা নিয়ম বলা যায় না, কিন্তু আমি বলবো যে বাচ্চার উপরে অযথা চাপ, পড়াশোনা, আঁকা, সাঁতার, ফুটবল, গান, নাচ সব একসঙ্গে হয় না। বাচ্চা যেটা করতে চাইবে, স্বতঃস্ফূর্তভাবে যেটা করতে চাইবে সেটাই করান। অযথা চাপ কখনো দেবেন না। যদিও এটা আইন কিছু নেই, কিন্তু তা সত্ত্বেও এই আইনটা নিজের মনের আইন হওয়া উচিত। অনেক ধন্যবাদ
চিত্র পরিচালক এবং শিশু অধিকার সুরক্ষা আয়োগের পরামর্শদাতা শ্রীমতী সুদেষ্ণা রায়কে। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম শিশু শ্রম নিয়ে, সেই আলোচনা থেকে উঠে এলো বেশ কটি কথা। একটা হচ্ছে শিশু শ্রম একটা আইনত তার একটা সংজ্ঞা আছে, কিন্তু সেই আইনের বাইরেও বহু জায়গায় আমরা শিশুর উপর অনেক বেশি চাপ দিয়ে ফেলি। সেটা পড়াশোনা সংক্রান্ত হতে পারে বা অন্যান্য বিষয়ে তাকে পারদর্শী করে তোলার ইচ্ছা থাকতে পারে। আমাদের ইচ্ছা স্বপ্ন সবটা যেন আমরা শিশুর উপর চাপিয়ে দিয়ে তার শৈশবটাকে নষ্ট না করে ফেলি, কারণ এটাও কিন্তু এক ধরনের শিশু শ্রমই হয়ে দাঁড়াবে যদি তার শৈশব বা তার মানসিক বিকৃতি ঘটে যায় এই অতিরিক্ত পরিশ্রমের কারণে। আর দ্বিতীয় কথা হলো, আমরা কোথাও যদি এরকম দেখি, আমাদের জানা বা অজানার কারণেই যদি কোনো শিশু শ্রম ঘটে যায়, যদি আমরা চোখের সামনে দেখতে পাই, তাহলে কিন্তু আমরা সরাসরি যোগাযোগ করে তাদেরকে সুস্থ জীবনে ফিরে আসার একটা সুযোগও করে দিতে পারি। তার পরিবারকেও আর্থসামাজিক একটা সমস্যা থেকে একটু বেরিয়ে আসার সুযোগ করে দিতে পারি। আজকের মতো এখানেই আমাদের আলোচনা শেষ হলো। ভালো থাকবেন সবাই।